স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফোটনিক্স ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং পেজে। তো টার্গেট এগ্রি 1.0-তে আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস। পদার্থবিজ্ঞানে আজকে আমরা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি অধ্যায়টা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। তো প্রথমে বলে নিই, ক্লাসগুলো একটু ইন্ট্রোডাক্টরি লেভেলের হবে না, ঠিক আছে? তোমরা জানোই তো, তোমাদের অতি সন্নিকটে যেহেতু কৃষি উচ্চ পরীক্ষা, তার জন্য আমরা চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং আর কি টাইপে যাওয়ার জন্য, বা ওই টাইপের ক্লাসগুলো নেওয়ার জন্য। যা আমাদের গ্রুপে অনেকগুলো ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। প্রবলেম সলভিংয়ের উপর আমরা বেশি ফোকাস করব। তো বাট এর মধ্যে কিছু বেসিক্স যেগুলো অবশ্যই তোমাদের লাগবেই, এগুলো আমরা কিন্তু একদম বাদ দিতে পারবো না। যার কারণে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের যতগুলো বেসিক আছে, ওকে, একটা চ্যাপ্টারে যতগুলো বেসিক বা সূত্রগুলো, ওগুলো আগে একটু দিয়ে দিতে আর কি। তো আমার পরিচয়, আমি পলাশ, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে। আচ্ছা, তো দেখো, বোর্ডে বেশ কিছু জিনিসপত্র লিখে রাখছি, আসলে কিছু বেসিক, এগুলো তোমরা জানো, তারপর আমি লিখে রাখলাম আর কি, একটু রিমাইন্ডার, জাস্ট একটু মনে করে নাও। পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য একটা বস্তু যদি পর্যাবৃত্ত গতিতে দুলনরত হয়, চলতে থাকে, তার জন্য কয়েকটা শর্ত মেনটেন করে, ঠিক আছে? বস্তুটা কি করে? বস্তুটা তার যাত্রাপথে বা গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিক মেনটেন করে সবসময় অসিলেট করতে থাকে বা দুলতে থাকে। তখন আমরা ওই মোশনটাকে, আমরা পার্টিকুলার মোশনটাকে নাম দিই পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। এবং এখানে লেখা রাখছে যে 4 নম্বর শর্তটা, শেপ ক্যান বি এনিথিং, ঠিক আছে? আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে পর্যাবৃত্ত গতি হতে হলে কেন যেন সার্কুলার মোশন হতে হবে, মানে বৃত্তাকার গতি হতে হবে, বাট এরকম না। শেপ ক্যান বি এনিথিং, অর্থাৎ একটা বস্তু যদি এরকম ত্রিভুজাকার পথে ঘুরে, ঠিক আছে, অথবা চতুর্ভুজাকার পথে ঘুরে, বাট সে যদি একটা শর্ত মেনটেন করে, ধরো এ বিন্দুকে কেন্দ্র করে সে যদি সার্টেন একটা টাইম পর, ঠিক আছে, একটা বস্তুটা সার্টেন একটা টাইম পর এই বিন্দুটাকে একদিক থেকে ক্রস করে, ওকে, তখন আমরা বলতে পারবো এই মোশনটাকে, ওকে, একটা পর্যাবৃত্ত গতি। সেম ফর হেয়ার, ওকে, শেপ ক্যান বি এনিথিং, ফাইন। এরপরে আসি আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সিম্পল হারমোনিক মোশন। মূলত এই চ্যাপ্টারটা এই সিম্পল হারমোনিক মোশন নিয়েই ডিজাইন করা। তো মোটামুটি বলতে পারি আমরা পিরিয়ডিক মোশন আর সিম্পল হারমোনিক মোশন প্রায় সেম, বাট এখানে একটু সময় নিয়ে একটু কথাবার্তা আছে। সো সিম্পল হারমোনিক হওয়ার জন্য একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে একটা বস্তু। তো t/2 সময় পর একদিক থেকে এবং t/2 সময় পর তার বিপরীত দিক থেকে যদি একটা বস্তু বারবার অতিক্রম করে বা গতিপথ যদি এরকম হয়, তখন আমরা কি বলবো? সিম্পল হারমোনিক মোশন। অবশ্যই এর জন্য আরেকটা মেজর শর্ত হইল, ওকে, সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য একটা বস্তুর ত্বরণ তার স্বর্ণের সমানুপাতিক হতে হবে এবং, ঠিক আছে, বিপরীত হতে হবে, নেগেটিভ চিহ্নটা খেয়াল করো। এবং অবশ্যই সিম্পল হারমোনিক মোশন হতে হলে গতিটা কেমন হবে? লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি। এটাকে অনেক সময় টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়, এদিক ওদিক গতি, ওকে। তো যেহেতু বুঝতেই পারতেছো 5 নম্বর শর্তটা, যেহেতু ত্বরণটা স্মরণের সমানুপাতিক, ঠিক আছে, এবং বিপরীত, অবশ্যই বলটা, ওকে, ত্বরণটা যে কারণে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, সো ত্বরণ যেহেতু সমানুপাতিক স্মরণের, অবশ্যই বলটাও স্মরণের সমানুপাতিক হবে এবং দিক বিপরীত। সো বেশ কিছু উদাহরণ লিখে রাখছি সিম্পল হারমোনিক মোশনে, তোমরা এগুলো জানো। স্প্রিংয়ের অসিলেশন, 4 ডিগ্রি কম কৌণিক বিস্তারে দুলনত, ঠিক আছে, পেন্ডুলাম। সো এখানে একটা চিত্র রেখে রাখছি, অবশ্যই এটা বুঝবা তোমরা। সিম্পল হারমোনিক মোশনে একটা, ধরো 4 ডিগ্রি কম কৌণিক বিস্তারে একটা দুলতে আসছে, ওকে, অবশ্যই এই কৌণিক বিস্তারটা, থিটাটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি, এটা মাথায় রাখবা। যদি 4 ডিগ্রি কম অথবা সমান বিস্তারে দুলতে থাকে, এরকম দেখো, যাওয়ার সময় সে যখন পেন্ডুলামটা এদিকে দুল দিছে, যাওয়ার সময় এই বিন্দুটাকে ক্রস করছে, ওকে, এই দিক থেকে দেখো ডাইরেকশনটা দেখিয়ে রাখছি, এবং তার এই জায়গায় ধরো পৌঁছাতে সময় লাগছে t/2, ওকে। আবার এই জায়গা থেকে গিয়ে তো সে স্থির না, আবার, ঠিক আছে, এই দিকে দুল দিছে সে। সো এই 4 ডিগ্রি রাখার কারণ হলো যাতে দুলনটা এরকম হয়, লিনিয়ার হয়। বুঝতেই পারতো, যদি এরকম হয়ে যায়, বক্র হয়ে যায়, তখন সেটা কিন্তু আর সিম্পল হারমোনিক মোশন থাকে না, ঠিক আছে। তো 4 ডিগ্রি রাখা হয় যাতে এটা কি হয়, লিনিয়ার হয়, সরলরৈখিক হয় গতিপথটা তার। এইটা আমরা যদিও বক্র করে দেখাইছি, বাট বক্র না, মাথায় রাখবা এটা, তোমরা এগুলো হোপফুলি জানো। সো এইটা আমাদের বেসিক, মানে আমরা বেসিক যে যতটুকু দরকার আমরা অতটুকু আলোচনা করব অবশ্যই বেসিক। তারপর আমরা সূত্র পার্টে যাব, যতগুলো সূত্র আছে সবগুলো তোমাদেরকে দিব, তারপর আমরা
সরাসরি ঢুকে যাব প্রশ্ন ব্যাংকে আর কি। তো চলো শুরু করা যাক। তো আমরা এই চ্যাপ্টার বেসিক নিয়ে আলোচনা করছিলাম, কিছু সূত্র নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। তো তোমাদের একটু দেখে নিও যে জিনিসগুলো তোমাদের দেখা প্রয়োজন। পূর্ণদোলন, ওকে, পূর্ণদোলন জিনিসগুলো কি, এই সাইটে জিনিসগুলো লিখে রাখছি, এগুলো একটু সংজ্ঞাগুলো দেখে নিলে ভালো হয় তোমাদের, সংজ্ঞা এককগুলো এগুলো। পূর্ণদোলন, দোলনকাল কি, ঠিক আছে, এটাকে পর্যায়কাল নামে রাখা হয়, তোমরা জানো। T=1/f, f মানে হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কম্পাঙ্ক f দ্বারা প্রকাশ করি, তার একক হলো হার্জ, তোমরা জানো। হার্জের কথা মনে রাখবা, যে কথা পার সেকেন্ড ইনভার্স, ওকে, সেকেন্ড ইনভার্স একই কথা। তারপর কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ওকে, জানো তোমরা। ওমেগার বিভিন্ন সূত্র আছে, তোমরা জানো। আমরা যদি ওমেগার সূত্রগুলোকে একটু রিমাইন্ড করে দিই, আমরা জানি ওমেগা = 2π/t = 2πf, ঠিক আছে, আর 2πn/t, এগুলো সব কিছু তোমাদের জানা, ঠিক আছে। এফ কম্পাঙ্ক, এন হলো কি নাম্বার অফ অসিলেশন, মানে কতবার দুলতেছে, টি হলো ওই সময় একটা পার্টিকুলার টাইম, একটা টাইমের ভিতরে একটা সলদোলনরত কণা আর কি কতবার ফুল সাইকেল কমপ্লিট করতেছে, মানে পূর্ণদোলন দিতেছে, এগুলো। তারপর দশা, ফেজ, মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে। তো আমরা দশা কাকে বলি, দশা মূলত মনে রাখবা, দশা মানে হলো একটা কোণ, ওকে। আমরা জানি যে সলদোলনরত বস্তুকণা যদি মানে তার গতির অবস্থান, ঠিক আছে, তারপর গতি, বেগ, ত্বরণ এর অবস্থা প্রকাশক যে রাশিটা, ওইটাকে আমরা বলি কি দশা। সো দশা বলতে আমরা জাস্ট একটা অ্যাঙ্গেল বুঝে নিব, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করি ওমেগা টি প্লাস ডেল দিয়ে। এই ডেলটার নাম হলো আদি দশা, ঠিক আছে, মাথায় রাখবা আদি দশা। বিস্তার, অ্যামপ্লিটিউড, এটাও মাথায় রাখবা, ওকে। অর্থাৎ সলদোলনরত একটা বস্তুকণা তার গতিপথের সর্বোচ্চ সরণকেই আমরা তার কি বলি, বিস্তার বলি, ওকে। লিখে রাখছি x ম্যাক্সিমাম = +-a। +-a বলতে চিত্রটা একটু ফলো করলে দেখতে পাবা, এই দিকেও যাইতে পারে, তার মানে সে এটা হলো তার সাম্যাবস্থা থেকে ডান দিকেও যাইতে পারে, এটাকে আমরা পজিটিভ ধরতেছি, অথবা বাম দিকেও সর্বোচ্চ মানে যাইতে পারে, পিছন দিকেও যাইতে পারে সর্বোচ্চ অবস্থান, এই জন্য মাইনাস ধরতেছি। অর্থাৎ এক্স ম্যাক্সিমাম পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকেই হইতে পারে। আসি তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের কোয়েকশন থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন কোয়েকশন ব্যাংক সলভিংয়ে যাব, তখন আমরা এটা নিয়ে অনেক ম্যাথ করব, তোমরাও করবে ইভেন। তো সলদোলন গতির ব্যবকলনীয় বা অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, আমরা জানি d2x dt² + ω²x = 0। এটা খুব পপুলার একটা ইকুয়েশন, জানো তোমরা। সো এটাকেও মানে আমরা জানি যেহেতু ইকুয়েশন, তার অবশ্যই সমাধান থাকবে, বাট এটাকে নর্মাল গতানুগতিক নিয়মে আমরা সলভ করতে পারি না। তো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমাদের জাস্ট জানতে হবে যে এটার সমাধানটা কি। যেহেতু একটা ইকুয়েশন, তার সমাধান থাকবে। সো আমরা এটা দুইটা সমাধান দেখতে পাই, আমাদের যে পপুলার আমরা যে বইগুলো ব্যবহার করি, এটাতে দুইটা সমাধান থাকে। একটা হলো s sin ওমেগা টি প্লাস ডেল, আর একটা হলো a cos ওমেগা টি প্লাস ডেল। সো আমরা ফ্যামিলিয়ার কোনটা দিয়ে, আমরা সবচেয়ে বেশি ফ্যামিলিয়ার x = a sin ওমেগা টি প্লাস ডেল দিয়ে। সো আমরা এখান থেকেই এইটাই ইউজ করে আমরা প্রায় সব অঙ্ক করব, বা তোমাদের অ্যাডমিশন টেস্টে এইটা দিয়ে আসে। এটা দিয়ে মোটামুটি তেমন একটা দেখা যায় না। তো আমরা দেখলাম যে স্মরণটা কোথা থেকে মাপতে হয়। স্মরণটা সবসময়, স্মরণ তো অবশ্যই মাপতে হবে, তাকে কোথা থেকে মাপতে হবে মনে রাখবা, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম থেকে মাপতে হবে। এই জিনিসটা কি, সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা হলো এমন একটা অবস্থা যেখানে সলদোলন গতিরত একটা বস্তুর বেগটা হয় ম্যাক্স, তার ত্বরণটা হয় মিনিমাম, এবং তার স্মরণটা হয় মিনিমাম। এই জায়গাটাকে তার স্থিতিশীল অবস্থা, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম নামে ডাকা হয়। এই জায়গাটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আসি বেগ। আমরা যদি এক্সকে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করি, মানে স্মরণকে যদি ডিফারেন্সিয়েশন করি dx dt, অর্থাৎ টাইমের রেসপেক্টে, তাইলে আমরা পাই তার বেগটা। সো এটাকে আমরা যদি করি, তাইলে a sin ওমেগা টি প্লাস ডেলকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টি, আমরা পাই a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। তারপর এটাকে ফার্দার লেখা যায় ওমেগা √a² - x², অথবা এটাকে অনেকে এভাবেও লেখে ওমেগা ইন্টু √1 - x²/a²। সমস্যা নাই, লিখতে পারো। আর তো আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, যে একটা সলদোলন গতির বেগটা সবচেয়ে বেশি হয় কোথায়, ভিম্যাক্সটার মানটা কি, ভিম্যাক্সটার মান হলো ওমেগা এ,
অর্থাৎ তুমি কৌণিক কম্পাঙ্ককে যদি তুমি অ্যামপ্লিটিউড দিয়ে গুণ করো তাইলে পেয়ে যাবা তোমার ম্যাক্সিমাম বেগটা। এবং এই বেগটা কোথায় দেখা যায়, সবচেয়ে হয় কোথায়, x=0-তে। x=0 মানে কোথায়, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় সরল দোলন গতিরত একটা কণার তার সবচেয়ে বেশি বেগটা পাওয়া যায়। আর সর্বনিম্ন বেগটা পাওয়া মান কি, সর্বনিম্ন বেগটার মান হলো 0, যেটা পাওয়া যায় বিস্তারে। মাথায় রাখবে এইখানে আসলে বস্তুটা একটুর জন্য মানে যতটুকু যাওয়ার কথা ততটুকু চলে গেলে একটুর জন্য বস্তুটা থেমে যায়, ঠিক ওই জায়গায় তার বেগটা হয় 0। ওকে, এবং এই জায়গার পার্টিকুলার জায়গাটা হইল কোথায়, x-max অর্থাৎ বিস্তার। তারপর আসি ত্বরণ। ওকে, আমরা জানি ত্বরণ কীভাবে পাই, আমরা যদি বেগকে যদি উইথ রেসপেক্ট টু টাইম যদি ডিফারেন্সিয়েশন করি একবার, তখন আমরা পাই কি, আমরা পাই ত্বরণ। এটাকে আমরা এভাবে বলতে পারি, বা আমি যদি d² x dt² অর্থাৎ যদি সরণকে আমি টাইমের রেসপেক্টে যদি 2বার ডিফারেন্সিয়েশন করতাম তখন আমি ত্বরণ পাইতাম। সো ত্বরণটার মানটা আমরা এখানে লিখে রাখছি -ω² a sin ω t। ওকে, sin ω t প্লাস ডেল। না, এতটুকু ফলো করলে দেখতে পাবা a sin ω t প্লাস ডেলকে আমরা বলতাম x। ঠিক আছে, তো -ω² আর ওকে, হ্যাঁ এইটুকু মানকে আমরা বললাম x। সো আলটিমেটলি কী দাঁড়াইলো, আলটিমেটলি -ω² x। সো জাস্ট রিমাইন্ডার ক্লাস, এই জন্য আমি একটু তোমাদেরকে দ্রুত বলে যাইতেছি আর কি। জানি আমি ভালো করি, তোমরা এগুলো পারো বা এগুলো একটু হয়তো বা কিছুদিন প্র্যাকটিসের বাইরে থাকার কারণে হয়তো বা ভুলেও যেতে পারো, যার জন্য জাস্ট একটু রিকল করানো আর কি। আর এটার মান কি, এ ম্যাক্সিমাম কোথায় হয়, এ ম্যাক্সিমাম হয় অর্থাৎ একটা সরল দোলন গতির নাম কি, ত্বরণটা সবচেয়ে বেশি হয় কোথায়, সবচেয়ে বেশি হয় বিস্তার। এবং তার মানটা কত, তার মানটা হবে ω² a। এ মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন মানটা 0 এবং হয় এটা কোথায়, ওকে, এটা হয় সাম্যাবস্থায়। সো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এখানে চিত্রটা দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য। এটা হলো সাম্যাবস্থা, এটা হলো বিস্তার, কোথায় কি হয় একটু দেখবে ভালো করে। তো এই চ্যাপ্টারে বেশ কিছু আরও সূত্র আছে, আমরা ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সো চলো বলা যাক। কিছুক্ষণ আগে আমরা দেখলাম বেগ, ত্বরণ এবং বিস্তারের সূত্র। তো আজকে আমরা দেখব, মানে এখন আমরা দেখব যে বেগ এবং অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তারের মধ্যে তাদের গ্রাফটা কেমন হয়। পাশাপাশি আমরা দেখব যে ত্বরণ ভার্সেস ওকে বিস্তারের গ্রাফটা কেমন হয়। তো লিখে রাখছি এখানে, তোমরা দেখতে পারতেছো। আমরা যদি একটু কষ্ট করে v = ω√s² - x² অর্থাৎ বেগের সূত্রটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি এরকম আসবে। অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো এগুলো আমরা এই সূত্র থেকে কি দেখতে পাই, আমরা এটাকে x² / a² + y² / b² = 1 মনে পড়ে, এরকম না অনেকটা x² / a², ওকে, x² / a² y² / b² টাইপের = 1 টাইপের। তো এটা কার ছিল সূত্র মনে আছে, এটা ছিল একটা উপবৃত্তের, ওকে, এলিপ্টিক্যাল। সো আমরা যদি গ্রাফে প্লট করি, গ্রাফে y অক্ষ বরাবর যদি আমরা বেগকে প্লট করি এবং x অ্যাক্সিস বরাবর যদি আমরা কাকে প্লট করি, বিস্তারকে প্লট করি, তাহলে আমরা এরকম একটা উপবৃত্তাকার গ্রাফ দেখতে পাবো। ওকে, সো একটু মাথায় রাখবা, বেগ বনাম বিস্তারের গ্রাফটা হয় উপবৃত্তাকার। আসি এটাতে। তো এটা ত্বরণ ভার্সেস ওকে বিস্তারের গ্রাফ। তো ত্বরণ ভার্সেস বিস্তারের গ্রাফ জানতে হলে আমাদের ত্বরণের সূত্রটা জানতে হবে, এবং আমরা লাস্ট একটু আগেই দেখে আসলাম a = -ω² x, দেখতেই পারতেছো। ওকে, তো এখানে আমরা যদি এটাকে y = mx + c এর সাথে যদি আমরা একটু এটাকে কম্পেয়ার করি, তাহলে তুমি দেখতে পাবা যে y = mx, যেখানে mটা হলে -ω²। আর আমরা যদি y অ্যাক্সিস বরাবর বা y অ্যাক্সিস বরাবর আমি যদি a কে প্লট করি, আর x অ্যাক্সিস বরাবর যদি আমরা x কে প্লট করি, অর্থাৎ x মানে হলো a, ওকে, অ্যামপ্লিটিউডটাকে প্লট করি, তাহলে মোটামুটি গ্রাফটা তোমার লিনিয়ার আসবে, একটা লিনিয়ার বা সরলরেখী একটা গ্রাফ আসবে। সো এই যেটা ঢাল হবে তোমার -ω²। তো মাথায় রাখবো আমরা যে ত্বরণ ভার্সেস বিস্তারের গ্রাফ হয় সরলরেখা, আর বেগ ভার্সেস বিস্তারের গ্রাফ হয় উপবৃত্তাকার। তো আসি এটাতে, আমরা দেখতে চাই যে ছন্দিত একটা স্পন্দনরত কণা যেহেতু বেগ আছে, ত্বরণ আছে, অবশ্যই তার এনার্জি থাকবে। কী পরিমাণে এনার্জি থাকবে, তার দুইটা এনার্জি থাকবে, একটা মানে গতিশক্তি থাকবে, আরেকটা হলো বিভব শক্তি, দুইটাই থাকবে। সো আমরা প্রথমে দেখতে চাই আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ফার্স্টে ইকে অর্থাৎ গতিশক্তি। তো আমরা জানি ইকের সূত্র কি, 1/2 m v², আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি এগুলা। সো আমরা ভি একটু আগে জানলাম, ভি এর সূত্র, ওকে। আমরা যদি খুব সুন্দর করে আমরা প্লট করি
এটাকে ভি ইকুয়াল টু আমরা কী জানতাম মনে আছে তোমাদের একটু আগে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা এটাকে যদি লিখি এরকম একটা আসবে, এইটাও গতিশক্তি সূত্র। আবার ভি এর আমরা আরেকটা সূত্র জানতাম, ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। সো ওইটাকে যদি প্লট করি তাহলে এরকম আসবে। তো দুইটা দেখতে পারলাম। সো গতিশক্তি হইল কস রিলেটেড, মাথায় রাখবা। আর গতিশক্তিটা ম্যাক্স হয় কোথায়? ম্যাক্স হয় যখন তোমার জানি আমরা ম্যাক্স কখন হবে, যদি এইটার মান কত হয়ে যায়, অর্থাৎ ওমেগা টি প্লাস ডেলের মান কত হয়ে যায়? 0 হয়ে যায়, 0 ফেজ, অর্থাৎ তার দশা কোনটা যদি 0 হয়ে যায়। আচ্ছা দশা কোথায় জন্য 0 হয়? আমরা জানি এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ সাম্যাবস্থায় দশাটা হয় 0। সো আমরা বলতে পারি যে ইকে ম্যাক্সটা মানে গতিশক্তি ম্যাক্সিমাম কোথায় হয়? সাম্যাবস্থায় হয়, এবং এটার মানটা কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ইকে মিনিমাম অর্থাৎ গতিশক্তিটা মিনিমাম কোথায় হবে? এটা হবে আমরা জানি বিস্তারে, ঠিক আছে, প্লাস মাইনাস এ, অর্থাৎ ডান দিকে অথবা বাম দিকে বিস্তারে হবে এটার গতিশক্তিটা মিনিমাম। কেন? কারণ আমরা জানি যদি বেগই যদি কমে যায়, বেগই না থাকে, তাইলে ওখানে তো শক্তি থাকবে না, গতিশক্তি থাকবে না, তাই না? সো এই আর কি, এবং এটার অ্যাম্পলিটিউডটা বা মানটা লিখে রাখছি, মিনিমাম মানটা হলো 0। তারপর আসি আরেকটা শক্তি থাকে, তার বিভব শক্তি। বিভব শক্তির মান আমরা একটা সরলদোলনরত একটা গতির বিভব শক্তির মান হলে ইপিক্যাল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সো এটার ম্যাক্স মানটা দেখিয়ে রাখছি, এটার ম্যাক্স মানটা হয় কোথায়? বিস্তারে, অর্থাৎ একটা যদি দোলক সরলদোলক দুলতে তার বিস্তারে চলে যায়, তাহলে সে সাম্যাবস্থা থেকে একটু উপরে থাকে, ঠিক আছে, একটু রিলেট করার চেষ্টা করো, সো একটু উপরে থাকে। সো যদি উপরে থাকে তাহলে কতটুকু উপরে যেহেতু আছে তার মধ্যে অবশ্যই পটেনশিয়াল জমা হবে। সো ওই হিসেবে বিভব শক্তিটা থাকে, এবং এটাই বলছি যে বিভব শক্তির ম্যাক্স মানটা হয় কোথায়? প্লাস মাইনাসে, অর্থাৎ অ্যাম্পলিটিউড তার সর্বোচ্চ বিস্তারে, আর মিনিমাম মানটা হয় 0। আমরা যদি দেখতে চাই একটা সরলদোলন গতিরত বস্তুর যে টোটাল এনার্জিটা কত, তার টোটাল এনার্জি কত হবে? আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটাই হবে তার, ঠিক আছে, টোটাল এনার্জি। তো আমরা যদি যোগ করি, এই দুটাকে তুমি যদি যোগ করো, এটাকে যদি তুমি যোগ করো তাহলে দেখতে পাবো হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। একটু মিস করে গেছি এখানে, আর একটু মাথায় রাখবা গতিশক্তির এই বিভব শক্তির যে গ্রাফটা ওইটা আবার সাইন রিলেটেড। দেখো ইপি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের মান আমরা জানি, এক্সের মান জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এরপরে আবার হোল স্কোয়ার। সো একটু মাথায় রেখে দিবা যে বিভব শক্তির গ্রাফটা হলো কি? কজ রিলেটেড, আর এই যে গতিশক্তির গ্রাফটা হলো কজ রিলেটেড, আর বিভব শক্তির গ্রাফটা হলো সাইন রিলেটেড। ওকে, আর লাস্টে আমরা এই জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো তো গতিশক্তি যদি তোমার ভর একটা বস্তুর নির্দিষ্ট থাকে, কৌণিক কম্পাঙ্ক নির্দিষ্ট থাকে, একটা সরলদোলনরত বস্তুর আর কি, তখন তার শক্তিটা টোটাল এনার্জিটা শুধুমাত্র ডিপেন্ড করবে বিস্তারের উপর, এবং কীভাবে সম্পর্কিত? বর্গের। 19 একটা কথা ছিল, ঠিক আছে, তোমাদের মনে আছে কি না? তরঙ্গ শব্দ একটা অধ্যায় ছিল না? ওই অধ্যায়ের একটা পয়েন্ট ছিল, আমরা মানে তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য পড়তাম, তখন আমরা পড়তাম যে তরঙ্গের শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। ওই সময় মুখস্থ করতাম, বাট বুঝতাম না। এখন এসে যদি তোমার একাডেমিক বেসটা খুব ভালো হয় তাহলে তুমি অবশ্যই এই লাইনটাকে ধরতে পারবা, ঠিক আছে। ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, অর্থাৎ বিস্তার যদি দ্বিগুণ হয় শক্তি হবে 4 গুণ, ঠিক আছে। যত বড় ঢেউ ওই ঢেউয়ের শক্তি তত বেশি, ওকে, তার বর্গের সমান আর কি। হোপফুলি রিলেট করতে পারছো। ওকে, তো আমরা নেক্সটে যাই।